হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করব লুসিয়ান চিকেন বেঙ্গলি, সম্পূর্ণ বাংলাতে চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ক্লাস করাচ্ছি। আজকে তোমাদের ক্লাস হবে ভারতের ইতিহাস থেকে। ভারতের ইতিহাসে যে চ্যাপ্টারটা আজকে করাবো সেটা হচ্ছে দিল্লি সুলতানি যুগটা, সুলতান পিরিয়ডটা আজকে তোমাদের করাবো। ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাসগুলো চলছে। এছাড়া তোমাদের বায়োলজি এবং জিওগ্রাফির ক্লাসগুলো অলরেডি কমপ্লিট আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করে ক্লাসগুলো অবশ্যই করবে, এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, আজকে আমরা দেখে নেব সুলতানি যুগটা। সুলতানি যুগের চ্যাপ্টার শুরু করার আগে আমরা দেখব কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের অলরেডি কমপ্লিট আছে। এতগুলো চ্যাপ্টার তোমাদের অলরেডি কমপ্লিট আছে। ওকে, হরপ্পা সভ্যতা, বৈদিক সংস্কৃতি, ধর্মীয় আন্দোলন, মৌর্য যুগ, মৌর্য পরবর্তী যুগ, সঙ্গম যুগ, গুপ্ত আমল, গুপ্ত পরবর্তী যুগ, আদি মধ্যযুগীয় সময়কাল, এতগুলো চ্যাপ্টার তোমাদের আমি করিয়ে দিয়েছি অলরেডি। আজকে তোমাদের করাবো দিল্লি সুলতানি যুগটা। চলো তাহলে শুরু করা যাক। দিল্লি সুলতানি যুগটা কি বলছে? এই দিল্লি সুলতানি যুগটা জানতে হবে রাজত্বকালটা কত সময় ধরে চলেছে। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দিল্লি সুলতানি রাজবংশের রাজত্বটা চলেছে। মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বোঝা গেল? তাহলে 1192-তে মোহাম্মদ ঘুরি এই মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। ওকে, কিন্তু দাস বংশের প্রতিষ্ঠা নয়, কিন্তু আমরা সেটাই আসবো অবশ্যই। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ভারতে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন 1206। দেখো, 1192-তে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, কিন্তু কুতুবউদ্দিন আইবক 1206-এ দাস বংশের প্রতিষ্ঠা করে। এই দুটো কিন্তু অনেকে কনফিউজ হয়, এই দুটো কনফিউজ হলে হবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, 1206 থেকে 1526 পর্যন্ত মোট 5টি রাজবংশ রাজত্ব করেছে দিল্লি সুলতানিতে। এই 5টি রাজত্বের নাম অবশ্যই তোমরা মনে রাখবে। প্রথম হচ্ছে দাস বংশ, যেটা 1206 থেকে 1290 পর্যন্ত চলেছিল। এরপর আসছে হচ্ছে খলজি বংশ, তোমাদের সালগুলো আমি দিয়েছি আর বলছি না, তোমরা অবশ্যই সেগুলো নোট করে নেবে। তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, সর্বশেষ হচ্ছে লোদি বংশ। ওকে, তা এই কটা রাজবংশ হচ্ছে দিল্লি সুলতানিতে রাজত্ব করেছে। লুসিয়েন্ট তোমাদের দুটো পার্টে ভাগ করেছে এই সুলতান পিরিয়ডটাকে, 1206 থেকে 1526 পর্যন্ত। তোমাদের আমি সেইভাবেই করাচ্ছি। ফার্স্ট পার্টটা আছে তোমাদের দিল্লি সুলতানটা, আর সেকেন্ড পার্টটা তোমাদের লুসিয়েন্ট করিয়েছে বিজয়নগর এবং আদার্স কিংডমটা। এই দুটো পার্টে ভাগ করে লুসিয়েন্ট হচ্ছে করিয়েছে। তা তোমাদের আমি সেমভাবেই সেটাই করাচ্ছি। আর ফার্স্ট পার্টটা আজকে তোমাদের দিল্লি সুলতানটা করাবো, নেক্সট দিন তোমাদের বিজয়নগর কিংডমটা করাবো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভ্রমণকারী ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিলেন বলতে হবে। পারস্য থেকে, মধ্য এশিয়া থেকে, মরক্কো থেকে, নাকি তুরস্ক থেকে? রাইট আনসার হবে মরক্কো থেকে তিনি এসেছিলেন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 2 নম্বর। মোহাম্মদ বিন তুগলকের বিষয়ে দক্ষ ছিলেন, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক কোন বিষয়ে দক্ষ ছিলেন বলতে হবে। শিল্প, লিপিবিদ্যা, লিপিবিদ্যা বলতে ক্যালিওগ্রাফিকে বলা হচ্ছে। ওকে, সঙ্গীত নাকি দর্শন শাস্ত্রের উপর? মোহাম্মদ বিন তুগলক হচ্ছে ক্যালিওগ্রাফি অর্থাৎ লিপিবিদ্যার উপর দক্ষ ছিলেন। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর। দিল্লির খলজি সুলতানরা ছিলেন মঙ্গল, তুর্কি, আফগান নাকি একটি জাত উপজাতি? ওকে, জাত বলে একটা উপজাতি আছে, সেই উপজাতি। তাহলে রাইট আনসার কোনটা হবে? দিল্লির খলজি সুলতানরা ছিলেন একটা তুর্কি। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর। যে সুলতান নিজেকে সিকান্দারি সানি মানে দ্বিতীয় আলেকজান্ডার বলছে হিসাবে বর্ণনা করেছিলেন তিনি কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এক্সামে কিন্তু রিপিট হয়েছে। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার এক্সামে এখান থেকে রিপিট হওয়া প্রশ্ন থাকে। তাই প্রশ্নগুলো তোমাদের করলে যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নাও না কেন, সেখানে অনেকটাই তোমাদের হেল্প হবে। ওকে, সিকান্দারি সানি হিসাবে বর্ণনা করেছেন কে? এটা রাইট আনসার হবে আলাউদ্দিন খলজি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। সুলতানদের সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী যা সরাসরি রাষ্ট্র দ্বারা অর্থ প্রদান করা হয়, যার দ্বারা তৈরি করা হয়েছিল এটা বলতে হবে। মানে সুলতানদের একটা সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী ছিল, যা কি করা হয় না সরাসরি রাষ্ট্র দ্বারা হচ্ছে অর্থ প্রদান করা হতো। তা সেটা তৈরি করা হয়েছিল কার দ্বারা বলো? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি নাকি মোহাম্মদ বিন তুগলক? রাইট আনসার হবে মোহাম্মদ বিন তুগলক এটা তৈরি করেছিল স্থায়ী সেনাবাহিনী। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর। ইবন বতুতা যার শাসনামলে ভারত সফর করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? এটা সকলেই জানো, ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারত সফর করেছিল। অপশান ডি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর। কুতুব মিনারটি কোন বিখ্যাত শাসক দ্বারা সম্পন্ন হয়েছিল? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক নাকি ফিরোজ শাহ তুগলক? কুতুব মিনারটি কোন বিখ্যাত শাসক দ্বারা সম্পন্ন করা হয়েছিল? এই দুটো প্রশ্ন তো বারবারই এক্সামে আসে। তো এখানে জিজ্ঞাসা করেছে কে সম্পন্ন বা সমাপ্ত করেছিল, ইলতুৎমিশ।
ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এই কুতুব মিনারটা তৈরি করা শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন দেখে আনসার করবে। শেষ করেছে হচ্ছে ইলতুৎমিশ আর শুরু করেছে হচ্ছে কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনারটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 8 নম্বর। দেখো একটা ম্যাচ করতে দিয়েছে, কি বলছে নিচের কোনটি সঠিকভাবে মিলেছে, মানে ম্যাচ করতে, এদিকে ব্যক্তি দিয়েছে এদিকে ঘটনা দিয়েছে, দিয়ে বলছে ম্যাচ করেছে কোনটা সেটা বলো। সুলতান মাহমুদ সোমনাথের ধ্বংসাসাধন, অর্থাৎ সোমনাথের যে মন্দির ছিল সেটা ধ্বংস করেছিল সুলতান মাহমুদ। মোহাম্মদ ঘুরি হচ্ছে দক্ষিণ সিন্ধু জয় করেছে। আলাউদ্দিন খলজি বাংলায় বিদ্রোহ করেছিল। মোহাম্মদ বিন তুগলক হচ্ছে চেঙ্গিস খানের আক্রমণ করেছিল। তাহলে এই কটার মধ্যে বলছে সঠিকভাবে মিলেছে কোনটা। অপশান দিয়েছে 1, 2 নাকি শুধুমাত্র 2 নাকি 1 নাকি 2, 4। রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে, অর্থাৎ 1 এবং 2। অর্থাৎ সুলতান মাহমুদ হচ্ছে সোমনাথের মন্দির ধ্বংস করেছিল, এটা ঠিক। মোহাম্মদ ঘড়ি হচ্ছে দক্ষিণ সিন্ধু জয় করেছিল, এই দুটো ঠিক। আলাউদ্দিন খলজি বাংলায় বিদ্রোহ করেনি। মোহাম্মদ বিন তুগলক চেঙ্গিস খানের আক্রমণ হয়নি। তার মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 9 নম্বর। লোদি রাজবংশের প্রতিষ্ঠা করেন কে? ইব্রাহিম লোদি, বাহুবল লোদি, সিকান্দার লোদি নাকি খিজির খান? তাহলে এটার রাইট অ্যান্সার কী হবে? লোদি রাজবংশের প্রতিষ্ঠা করেন কে? বাহুলাল লোদি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব তারিক-ই মুবারক শাহী এর লেখক ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি ওকে কোন যুগে বসবাস করতেন? প্রশ্নটা খুব সুন্দর, অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা, প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা এসেছে। এইটা একটা বই, তারিক-ই মুবারক শাহী, এর লেখক হচ্ছে ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি। ওকে, ইনি হচ্ছে লেখক। ইনি কোন যুগে বসবাস করতেন বলতে হবে। খলজি, তুগলক, সৈয়দ নাকি লোদি? এটা হচ্ছে সৈয়দ বংশে তিনি বসবাস করতেন। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্ন কিন্তু প্রত্যেকটা খুবই স্ট্যান্ডার্ড আছে, তাই এই লুসিয়েন্টের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্লাসগুলো শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি তোমাদের অনেকটা ইন্সপিরেশন পাবো তোমরা শেয়ার করলে ক্লাসগুলো, তাহলে আমরা নেক্সট ক্লাসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 11 নম্বর। মোহাম্মদ বিন তুগলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেওগিরিতে পরিবর্তন করেছিল, মানে স্থানান্তর করেছিল, কারণ তিনি চেয়েছিলেন কি? দাক্ষিণাত্য বাণিজ্য উন্নয়ন করতে, দাক্ষিণাত্যে ইসলাম প্রচার করতে, নাকি দিল্লির লোকেদের শাস্তি দিতে, নাকি মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য? তাহলে রাইট অ্যান্সার কী হবে? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেওগিরিতে স্থানান্তর করেছিল তার কারণ মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর। সৈয়দ আমলের সমসাময়িক ধারা বিবরণী হলো কোনটি? তারিক-ই মুবারক শাহী, ওয়াকিয়াত-ই মুস্তাকি, ফুতুহ উস সালাতিন, মাসালিক উল আবাসার। ওকে, তাহলে সৈয়দ আমলের সমসাময়িক ধারা বিবরণী হলো কোনটি? এটা একটু পেন্টিং মিস্ট হয়েছে, এটা রাইট অ্যান্সার হবে তারিক-ই মুবারক শাহী। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে সৈয়দ আমলের ধারা বিবরণী। ওকে, এটা একটু প্রিন্টিং মিস্ট হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 13 নম্বর। আমির খসরু ছিলেন একজন বিখ্যাত দরবারি কবি, কার? সেটা বলতে হবে। আকবরের, মাহমুদ গজনীর, আলাউদ্দিন খলজির নাকি উপরের কেউ নন? তাহলে আমির খসরু একজন বিখ্যাত দরবারি কবি ছিলেন আলাউদ্দিন খলজির। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 14 নম্বর। আলাউদ্দিন খলজি কোথা থেকে অসামান্য সম্পদ অর্জন করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন? চান্দেরি, দেওগিরি, গুজরাট নাকি মাদুরাই? তাহলে আলাউদ্দিন খলজি কোথা থেকে অসামান্য সম্পদ অর্জন করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন? রাইট অ্যান্সার হবে দেওগিরি বা দেবগিরি থেকে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 15 নম্বর। নিচের কে চেঙ্গিস খানের সমসাময়িক ছিলেন? চেঙ্গিস বা চিঙ্গিস, ওকে চেঙ্গিসও বলতে পারো। চেঙ্গিস খানের সমসাময়িক ছিলেন কে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। মোহাম্মদ গজনী, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি ইলতুৎমিশ? তাহলে চেঙ্গিস খানের সমসাময়িক কে ছিল? ইলতুৎমিশ ছিল। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখো। সুলতান আলাউদ্দিন খলজির প্রসঙ্গে নিচের বক্তব্যগুলো বিবেচনা করতে হবে, করে আনসার দিতে হবে। সুলতান আলাউদ্দিন খলজি সম্পর্কে 3টে বিবৃতি তোমাদের দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদের বিবেচনা করে নিচে কোড দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের আনসার করতে হবে। চলো দেখে নিই আমরা বিবৃতিগুলো কি বলছে। আলাউদ্দিন খলজি খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করেন। 2 নম্বর বলছে আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি সৈন্যদের নগদ অর্থ প্রদান করেছিলেন। 3 নম্বর বিবৃতি বলছে আলাউদ্দিন খলজির শাসনামলে কৃষকদের দেওয়া ভূমি রাজস্বের অংশ উৎপাদনের অর্ধেক উন্নীত হয়েছিল। তাহলে এইটা অনুযায়ী রাইট অ্যান্সার কোনটা হবে? 1-3, 1-2 নাকি 2-3 নাকি 1-2-3 তিনটেই? তাহলে সুলতান আলাউদ্দিন খলজির প্রসঙ্গে এই বক্তব্যগুলোর মধ্যে সঠিক কোনটা? 1-2-3 তিনটেই সঠিক। ওকে, তিনটেই ঠিক হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর। নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য পরিচিত? অর্থাৎ সকলেই জানো যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল কে? মার্কেট কন্ট্রোলিং মেকানিজমটা চালু করেছিল সেটা কে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বলবন নাকি ফিরোজ শাহ তুগলক? এটা রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি।
অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা অনেক এক্সামই রিপিট হয়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 18 নম্বর, দিল্লি সুলতান কে ছিলেন যখন চেঙ্গিস খানের অধীনে মঙ্গলদের দ্বারা আক্রমণের হুমকি ভারতবর্ষে উপনীত হয়েছিল? মানে দিল্লির সেই সময় সুলতান কে ছিলেন বলতে হবে যখন চেঙ্গিস খানের অধীনে মঙ্গলদের দ্বারা আক্রমণের হুমকি এসেছিল ভারতবর্ষে। জালাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন খলজি? রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ সেই সময় দিল্লির সিংহাসনে বসেছিলেন। অপশান বি হবে রাইট অ্যান্সার, যখন চেঙ্গিস খানের অধীনে মঙ্গলদের আক্রমণে হুমকি আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর, আলাউদ্দিন খলজির আমলে আমিল কারা ছিলেন? এই যে আমিল কারা ছিলেন বলতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিন্তু তোমরা অন্য কোনো বইয়ে এই প্রশ্নগুলো পাবে না, এতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা অলরেডি এসেছে, তাই খুব ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির আমলে আমিল কারা ছিলেন বলো? ভূমি রাজস্ব আদায়ের জন্য সরকারি এজেন্ট, গ্রাম পর্যায়ে স্থানীয় জমিদার, নাকি খুরাসানি ও মুলতানি খাদ্যশস্যের ব্যবসায়ী, নাকি গ্রাম থেকে শহরে খাদ্যশস্য বহনকারী বাঞ্জাররা? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে, ভূমি রাজস্ব আদায়ের জন্য সরকারি যে এজেন্টগুলো থাকতো তাকে বলা হতো আমিল। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা আলাউদ্দিন খলজির আমলে ছিল, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, সুলতান আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিবরণ সম্বলিত তারিক-ই আলাই এর রচয়িতা নিম্নলিখিতদের মধ্যে কে? তাহলে এখান থেকে বুঝতে পারলে যে সুলতান আলাউদ্দিন খলজির যে বিবরণীটা আছে সেটা হচ্ছে তারিক-ই আলাইতে। এই তারিক-ই আলাই কে লিখেছেন বলো? তার রচনা কে করেছেন? জিয়াউদ্দিন বারানি, আমির খসরু, শামস সিরাজ আফিফ, ইয়াহিয়া বিন আহমেদ? তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি যেটা আছে, আমির খসরু। ওকে, সকলেই যেন আমির খসরু হচ্ছে তারিক-ই আলাইয়ের রচনা করেছেন, সুলতান আলাউদ্দিন খলজির বিবরণী এতে বর্ণনা করা আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর, নিম্নোক্তদের মধ্যে কে ছিলেন প্রথম মুসলিম সামরিক সেনাপতি যিনি সেন রাজবংশকে উৎখাত করে বিহার ও বাংলাকে যুক্ত করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, যে সেন রাজবংশকে উৎখাত করেছিল এবং বিহার ও বাংলাকে যুক্ত করে দিয়েছিল, সেই সামরিক সেনাপতির নাম কি বলো? মাহমুদ গাওয়ান, আদিল শাহ, বখতিয়ার খলজি, শামসুদ্দিন? রাইট অ্যান্সার হবে বখতিয়ার খলজি, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বখতিয়ার খলজি প্রথম মুসলিম সেনাপতি যিনি সেন রাজবংশকে উৎখাত করে বিহার ও বাংলাকে যুক্ত করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কাকে কাজী মুগিসউদ্দিন শরীয়তের আইন অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু সুলতান তার পরামর্শ প্রত্যাখ্যানও করেছিলেন? তিনি কে বলতে হবে, কোন সুলতান? আলাউদ্দিন খলজি, জালাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ তুগলক? তাহলে কাজী মুগিসউদ্দিন শরীয়তের আইন অনুযায়ী কাজ করতে তাকে পরামর্শ দিয়েছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি কে? তিনি হলেন যে আলাউদ্দিন খলজি। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এই আলাউদ্দিন খলজি প্রত্যাখ্যান করেছিলেন এটা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 23 নম্বর। কি বলছে দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে বলছে। কি বলছে দেখো, মাদাদ-ই মাস অনুদান প্রদান করা হয়েছিল শিক্ষণীয় পুরুষ হিসাবে, ধর্মীয় ভক্ত হিসাবে, সম্ভ্রান্ত বংশের ব্যক্তি হিসাবে, জীবিকা অর্জনের অক্ষম নিঃস্ব ব্যক্তি হিসাবে। মাদাদ-ই মাস অনুদান প্রদান করা হয়েছিল কিসের জন্য? এটা রাইট অ্যান্সার কোনটা হবে? এইটা হচ্ছে চারটেই সঠিক, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। শিক্ষণীয় পুরুষ হিসাবে, ধর্মীয় ভক্ত হিসাবে, সম্ভ্রান্ত বংশের ব্যক্তি হিসাবে এবং জীবিকা অর্জনের অক্ষম নিঃস্ব ব্যক্তি হিসাবে এই মাদাদ-ই মাস অনুদান প্রদান করা হয়েছিল। ক্লিয়ার হলো বিষয়টা? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা তোমাদের সিডিএস এসেছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 24 নম্বর। দেখো, একটা তোমাদের বিবৃতি এবং একটা করে কারণ দেখিয়ে তোমাদের আনসার দিতে হবে এইটা অনুযায়ী, তোমাদের এখানে যেটা বলেছে। আগে দেখে নিই আমরা বিবৃতিটা কি বলছে। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেওগিরি বা দৌলতাবাদ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কারণ বলছে তার শাসন আমলে দিল্লিতে বারবার মঙ্গল আক্রমণ হচ্ছিল বলে। এবার দিয়ে বলছে নিচে কোডগুলো দেখো, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। আর বলতেই কারণের কথা বলছে, ওকে, আর এ বলতে বিবৃতির কথা বলছে। ওই বলছে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। বি নম্বর বলছে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশান ডি বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এটা কোনটা রাইট অ্যান্সার হবে। অপশান এ হবে রাইট অ্যান্সার, কেননা মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেওগিরিতে এই কারণেই স্থানান্তর করেছিল দিল্লিতে বারবার মোগল আক্রমণ হচ্ছিল বলে। তো এটা সঠিক, তাই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 25 নম্বর। কি বলছে দেখো, মধ্যযুগীয় শাসক যিনি প্রথম কৃষি মন্ত্রণালয় দেওয়ানি কোহি প্রতিষ্ঠা করেছিলেন? এইটা জেনে রাখবে, দেওয়ানি কোহি, এখান থেকে প্রশ্ন আসতে আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে। দেওয়ানি কোহি বলতে কি বোঝায় বা মধ্যযুগীয় শাসক কে ছিলেন যিনি দেওয়ানি কোহি প্রতিষ্ঠা করেছিলেন, এইভাবে প্রশ্নগুলো আসে। এই দেওয়ানি কোহি হচ্ছে একটা কৃষি মন্ত্রণালয়।
এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। অপশান বি হবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। ওকে, আর ক্লাসগুলো অবশ্যই তোমরা শেয়ার করো, বেশি করে শেয়ারটা করতে থাকো ক্লাসগুলো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 26 নম্বর। দিল্লির সুলতানাতে প্যারাগানা নামে একটি প্রশাসনিক ইউনিটের নেতৃত্বে ছিলেন একজন আধিকারিক। তিনি পরিচিত কি নামে সেটা বলতে হবে, সিকদার, আমিল, আরিজ নাকি বারিদ। তাহলে দিল্লি সুলতানাতে যে প্যারাগানা নামে একটি প্রশাসনিক ইউনিট ছিল তার নেতৃত্বে একজন আধিকারিক ছিলেন, তিনি পরিচিত ছিলেন আমিল নামে। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন। ওকে, এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 27 নম্বর। দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে তিমুরিদ শাসক মির্জা শাহরুখের সুজারেন্স গ্রহণ করেছিলেন? ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, খিরাজ খান সাইদ নাকি সিকান্দার লোদি। রাইট অ্যান্সার কি হবে? অপশান সি যেটা আছে খিরাজ খান সাইদ, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কে ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী নিযুক্ত করেছিলেন? চিফ কাজী অফ দিল্লি, মানে দিল্লির প্রধান কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন ইবন বতুতাকে দিল্লির কোন শাসক? গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক নাকি আলাউদ্দিন খলজি। রাইট অ্যান্সার হবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক। ইনি হচ্ছেন প্রধান কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন ইবন বতুতাকে। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 29 নম্বর। নিচের মধ্যে কে আলাউদ্দিন খলজির অধীনস্থ ছিলেন না? ওকে, নট এ নাবেল আন্ডার আলাউদ্দিন খলজি। অপশানগুলো দেখো, আইনুল মুলক মুলতানি, নুসরাত খান, জাফর খান নাকি মুনিম খান। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? আলাউদ্দিন খলজির অধীনস্থ ছিলেন না কে? অপশান ডি হবে রাইট অ্যান্সার, মুনিম খান। ইনি হচ্ছে আলাউদ্দিন খলজির অধীনস্থ ছিলেন না। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 30 নম্বর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশানগুলো দেখো, বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি আলাউদ্দিন খলজি। রাইট অ্যান্সার কি হবে? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর, অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 31 নম্বর। মধ্যযুগীয় ভারতে জিতাল বা জিতল শব্দটি বলতে কি বোঝায়? জিতাল বা জিতল বলতে কি বোঝায় মধ্যযুগীয় ভারতে, সেটা বলো। ওজন, ডায়েট, মুদ্রা নাকি খেলা। এটা রাইট অ্যান্সার হবে মুদ্রাকে বোঝায়, কয়েনকে। জিতল একটা কয়েন ছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দিল্লি সুলতানাদের প্রসঙ্গে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে বলো। তাহলে খুব ইম্পর্টেন্ট, সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা জানতে চেয়েছে। রাইট অ্যান্সার কি হবে? অপশানগুলো দেখো, মোহাম্মদ শাহ, খিজির খান, মোবারক শাহ নাকি আলাউদ্দিন আলম শাহ। খিজির খান হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সুলতান একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বর্তমানে আগ্রা অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন সুলতান একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বর্তমানে আগ্রা আছে? অপশানগুলো দেখো, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক, বহুলল লোদি নাকি সিকান্দার লোদি। রাইট অ্যান্সার কি হবে বলো? সিকান্দার লোদি হচ্ছে রাইট অ্যান্সার হবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। এই পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 34 নম্বর। দিল্লির সুলতানদের মধ্যে কোন একজন ফলের গুণমান উন্নত করার জন্য ব্যবস্থা চালু করেছিলেন? ফলের যে গুণমান থাকে তাকে উন্নত করার জন্য ব্যবস্থা চালু করেছিলেন দিল্লির কোন সুলতান বলতে হবে। অপশানগুলো দেখো, ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি নাকি শেরশাহ সুরি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশান এতে যেটা আছে ফিরোজ তুগলক। ইনি হচ্ছেন এই ফলের গুণমান বৃদ্ধির জন্য একটা ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো? এক্সামে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসছে, এগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে অলরেডি, কোনো না কোনো এক্সামে তোমাদের এগুলো রিপিটেড হয়েছে। তাই এই প্রশ্নগুলো তোমাদের একমাত্র এই লুসিয়েন্টে তোমরা পাবে। তাই কোশ্চেনগুলো করাচ্ছি তোমাদের বাংলা এবং ইংলিশ ভার্সানে। ক্লাসগুলো তোমরা করো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর ক্লাসটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে অন্যদের অনেকটা হেল্প হয়, এবং আমি তোমাদের ইন্সপিরেশন পেলে তোমাদের লুসিয়েন্টের গোটা বুকটা তোমাদের আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 35 নম্বর। তৈমুরের আক্রমণের পর নিচের কোন রাজবংশ ভারতে শাসন করেছিল? দেখো, তৈমুরদের আক্রমণের পর নিচের কোন রাজবংশ ভারতে শাসন করেছে বলো। লোদি রাজবংশ, তুগলক রাজবংশ, সৈয়দ রাজবংশ নাকি খলজি রাজবংশ। রাইট অ্যান্সার হবে সৈয়দ রাজবংশ রাজত্ব করেছে তৈমুর আক্রমণের পর থেকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী 36 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন সুলতানদের দরবারে সবচেয়ে বেশি সংখ্যক কৃতদাস ছিল? বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক নাকি আলাউদ্দিন খলজি। তাহলে কোন সুলতানদের দরবারে সবচেয়ে বেশি সংখ্যক কৃতদাস ছিল? রাইট অ্যান্সার হবে ফিরোজ তুগলকের দরবারে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন? ওকে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন কোন সুলতান বলো। এটা রাইট অ্যান্সার হবে ফিরোজ তুগলক করেছিল, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 38 নম্বর। যখন তিনি রাজত্ব লাভ করেন তখন তিনি শরীয়তের বিধিবিধান থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন।
এটা কোটেশনের মধ্যে রয়েছে, দিয়ে বলছে সুলতান বারানি বা বারুনি কোনটির জন্যই বক্তব্য দিয়েছিলেন। সুলতান বারুনি কোনটির জন্যই বক্তব্যটা দিয়েছিলেন? ইলতুৎমিশের জন্য, আলাউদ্দিন খলজির জন্য, মোহাম্মদ বিন তুগলকের জন্য নাকি বলবনের জন্য? তাহলে এই বক্তব্যটা দিয়েছিলেন আলাউদ্দিন খলজির জন্য। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের বিহার পিএসসিতে এসেছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 39 নম্বর। সুলতানি আমলে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিল চৌধুরী, মালিক, রাওয়াত নাকি পাটোয়ারি? তাহলে রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে চৌধুরী ছিল। চৌধুরী যিনি ছিলেন ইনি হচ্ছে গ্রামীণ কর্তৃপক্ষের মধ্যে সর্বোচ্চ, মানে সবার ওপরে চৌধুরী পরিবার থাকতো। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দাস বংশের প্রথম শাসককে? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, ইলতুৎমিশ নাকি বলবন? দাস বংশের প্রথম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। দাস বংশ বলেছে, হ্যাঁ, ওই জন্য রাইট অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তোমাদের প্রথমে শুরুতেই আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্নতে চলে যাব আমরা 41 নম্বর। আলাউদ্দিন খলজির আক্রমণের সময় দেওগিরির শাসক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আলাউদ্দিন খলজি যখন ভারত আক্রমণ করছে সেই সময় দেওগিরি বা দেবগিরির শাসক কে ছিলেন বলো? রামচন্দ্র দেব, মালিক কাফুর, প্রতাপ রুদ্র দেব নাকি রানা রতন সিং? রাইট অ্যান্সার হবে রামচন্দ্র দেব। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্নে চলে যাব 42 নম্বর। দিল্লির সুলতানদের মধ্যে কোনটি লক্ষ বসক নামে পরিচিত ছিল বা লাখের দাতা বলা হতো তাকে? ওকে, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক নাকি বলবন? রাইট অ্যান্সার কী হবে? কুতুবউদ্দিন আইবককে বলা হয়। ওকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 43 নম্বর। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তর করেন কোথায়? এটা সকলেই আনসার দিতে পারবে। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে স্থানান্তর করে দৌলতাবাদে। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখ, তৈমুরের রাজত্বকালে ভারত আক্রমণ কে করেছিলেন? তৈমুররা যখন রাজত্ব করছে সেই সময় ভারত আক্রমণ কে করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক নাকি মোহাম্মদ শাহ তুগলক? রাইট অ্যান্সার হবে মোহাম্মদ শাহ তুগলক। অপশান ডি হবে রাইট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক নয় কিন্তু, মোহাম্মদ শাহ তুগলক। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 45 নম্বর। দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, ইলতুৎমিশ নাকি বলবন? তাহলে দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন বলো? রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান এতে, যেটা আছে কুতুবউদ্দিন আইবক প্রথম মুসলিম শাসক। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 46 নম্বর। নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কুতুব মিনারের পঞ্চম তলা নির্মাণ করেছিলেন? পঞ্চম তলা কুতুব মিনারে কে নির্মাণ করেছিলেন বলো? কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ নাকি সিকান্দার লোদি? এটা রাইট অ্যান্সার কী হবে? অপশান বি এ যেটা আছে ফিরোজ শাহ তুগলক। ওকে, অপশান বি হবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব 47 নম্বর। মধ্য এশিয়ার নিচের কোন শাসক 1192 সালে উত্তর ভারত জয় করে? তাহলে 1192 সালে উত্তর ভারত জয় করেছিল মধ্য এশিয়ার কোন শাসক? জালাউদ্দিন বাংবার্নি, মাহমুদ গজনি, শিহাবউদ্দিন মোহাম্মদ গরি নাকি চেঙ্গিস খান? তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি যেটা আছে মোহাম্মদ ঘুরি। ওকে, শিহাবউদ্দিন মোহাম্মদ ঘুরি ইনি হচ্ছেন মধ্য এশিয়া 1192-তে ভারত জয় করেছিল। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। নিচের মধ্যযুগীয় ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? দেখো, ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন মধ্যযুগীয়তে? রাজিয়া সুলতানা, চাঁদ বিবি, নূরজাহান নাকি দুর্গাবতী? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাজিয়া সুলতানা ছিলেন হচ্ছে ভারতের প্রথম মহিলা শাসক মধ্যযুগে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 49 নম্বর। জৈনপুর শহরটি স্থাপিত হয়েছিল গিয়াসউদ্দিন তুগলকের সময়, মোহাম্মদ বিন তুগলকের সময়, ফিরোজ শাহ তুগলকের সময় নাকি আকবরের সময়? তাহলে জৈনপুর শহরটি স্থাপিত হয়েছিল ফিরোজ শাহ তুগলকের সময়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 50 নম্বর। নিচের মধ্যে কে দিল্লির 7 সুলতানদের রাজত্বের সাক্ষী ছিলেন? 7 সুলতান অব দিল্লি এর রাজত্বের সাক্ষী ছিলেন কে? আমির খসরু, শায়ক নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি নাকি কেউ নয়? তাহলে দিল্লির 7 সুলতানের রাজত্বের সাক্ষী ছিলেন কে? এর অ্যান্সার হবে আমির খসরু ছিলেন। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, 7 সুলতান অব দিল্লি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 51 নম্বর। আমির খসরু ভারতের তোতাপাখি নামে পরিচিত, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলতে হবে? পাটিয়ালাতে, পাটলিতে, পট্টিতে নাকি পাতিয়ালাতে? তাহলে রাইট অ্যান্সার কী হবে? পাতিয়ালিতে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখে আনসার করবে, পাটলি নয় কিন্তু পাটিয়ালিতে। ওকে, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 52 নম্বর। দেখো, এখানে আর একটা বিবৃতি এবং কারণ দিয়েছে, দিয়ে তোমাদের নিচে আগের মতো তোমাদের অপশান দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের আনসারটা করতে হবে। চলো আগে বিবৃতিটা আমরা দেখে নিই। মোহাম্মদ বিন তুগলকের টোকেন মুদ্রার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। কারণটা দেখাচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা জারির ওপর কোনো যথাযথ নিয়ন্ত্রণ ছিল না।
মুদ্রা তো জারি করে দিয়েছিলেন, কিন্তু তার উপর কোনো রকম যথাযথ নিয়ন্ত্রণটা ছিল না। রাইট অ্যান্সার হবে অপশান এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অবশ্যই এটা সঠিক ব্যাখ্যা এই কারণেই যে মুদ্রা জারি করে দিয়েছিল, তার উপর কিন্তু যথাযথ কোনো নিয়ন্ত্রণ তিনি রাখেননি মোহাম্মদ বিন তুগলক। তাই এটা অবশ্যই সঠিক, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। আচ্ছা, দিল্লির কোন সুলতান যিনি তার স্মৃতি কথা লিখেছিলেন? ওকে, তিনি কে বলতে হবে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক নাকি বলবন? তাহলে স্মৃতিকথা লিখেছেন কে? রাইট অ্যান্সার হবে ফিরোজ তুগলক। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 54 নম্বর। বিখ্যাত কবি আমির খসরু এনার দরবারের সাথে যুক্ত ছিলেন। এই আমির খসরু যে দরবারের সাথে যুক্ত ছিলেন সেটা কোন রাজার বলতে হবে? নবাব আসাফউদ্দৌলা, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ শাহ রঙ্গিলা নাকি কুতুবউদ্দিন আইবক? তাহলে বিখ্যাত কবি আমির খসরু কার দরবারের সাথে যুক্ত ছিলেন? আলাউদ্দিন খলজির। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন মুসলিম শাসকদের মুদ্রায় দেবী লক্ষ্মীর ছবি ছিল? এটা বলতে পারবে? রাইট অ্যান্সার কি হবে? অনেকেই হয়তো এই প্রশ্নটা শোনোইনি। দেবী লক্ষ্মীর ছবি ছিল কোন শাসকের মুদ্রায়? মোহাম্মদ ঘুরি, আকবর, আলাউদ্দিন খলজি নাকি কেউ নন? রাইট অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরির। ওকে, মোহাম্মদ ঘুরির মুদ্রায় হচ্ছে দেবী লক্ষ্মীর ছবি ছিল। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব, দেওয়ানি মুস্তাখরাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? যেটাকে তোমাদের ব্যাকেটে আবার বলে দিয়েছে বকেয়া বিভাগ, ডিপার্টমেন্ট অফ অ্যারিয়াস। তাহলে দেওয়ানি মুস্তাখরাজ কে প্রতিষ্ঠা করেছিলেন বল? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, বলবন নাকি রাজিয়া? রাইট অ্যান্সার কী হবে? আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিলেন এটা, দেওয়ানি মুস্তাখরাজ, বকেয়া বিভাগ বলা হতো এটাকে। অপশান বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি বলবন সম্পর্কে সত্য নয়? প্রশ্নটা দেখে আনসার করবে, নট ট্রু অ্যাবাউট বলবন। ওকে, অপশানগুলো দেখো, তিনি নিয়াবাত ই খুদাই তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। 2 নম্বর বলছে তিনি ইকতাদারি প্রথা চালু করেছিলেন। অপশান সি বলছে তিনি তুর্কানি চাহলগানির ক্ষমতাকে খতম করেছিলেন। আর অপশান ডি বলছে তিনি বাংলায় বিদ্রোহ দমন করেছিলেন। তাহলে বলবন সম্পর্কে সত্য নয় কোনটা? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি এ যেটা আছে, ইকতাদারি প্রথা চালু করেছিলেন, এইটা হচ্ছে সঠিক নয়। ওকে, তার মানে এইটা যেহেতু প্রশ্নে বলেছে সঠিক নয় কোনটা খুঁজে বার করতে, তাই এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ইকতা প্রথা কে বিলুপ্ত করেছিলেন? বলতে পারবে ইকতা প্রথা কে বিলুপ্ত করেছিলেন? বাবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ নাকি আলাউদ্দিন খলজি? রাইট অ্যান্সার কী হবে? বাবর। বাবর হচ্ছে এটাকে বিলুপ্ত করে দেয়। অপশান এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেল, ইকতা প্রথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাবর এটাকে বিলুপ্ত করে দিয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয়কারী মুসলিম সেনাপতি কে ছিলেন? দেখো প্রশ্নটা কিন্তু খুব ভালো। 13th সেঞ্চুরি এডি অর্থাৎ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয়কারী মুসলিম সেনাপতি কে ছিলেন বলো? এটা রাইট অ্যান্সার কী হবে? অপশান বি হবে রাইট অ্যান্সার। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি হচ্ছে বাংলা জয় করেছিলেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে। ইনি একজন মুসলিম সেনাপতি ছিলেন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 60 নম্বর। এলিয়ট কাকে সুলতানদের আকবর বলে বর্ণনা করেছেন? তো এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ। সুলতানাদের আকবর বলে অভিহিত করেছেন কে? এলিয়ট। কাকে করেছেন সেটা বলতে হবে। ইলতুৎমিশ, ফিরোজ তুগলক, বলবন নাকি আলাউদ্দিন খলজি? রাইট অ্যান্সার হবে ফিরোজ তুগলককে করেছেন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 61 নম্বর। এটা একটু পেন্টিং মিস্ট হয়েছে, এটা সুলতানাতের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন বলো? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি বলবন? তাহলে সুলতানাদের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ। অপশান বি হবে রাইট অ্যান্সার। দেখো প্রকৃত রাজা বা প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলতুৎমিশকে বলা হয় সুলতানিদের। ওকে, আর শুরু করেছিল যে কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রকৃত রাজা কিন্তু ইলতুৎমিশকে বলা হয়, এটা কিন্তু জানবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দিল্লি সুলতানাদের একজন বিখ্যাত কবির নাম বলো যিনি তুতি-ই হিন্দুস্তান বা ভারতের তোতাপাকি উপাধিতে ভূষিত হয়েছিলেন? এটা সকলেই নিশ্চয়ই আনসার দিতে পারবে। এটা রাইট আনসার কী হবে? আমির খসরুকে বলা হতো ভারতের তোতাপাকি, যিনি তুতি-ই হিন্দুস্তান নামে পরিচিত। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 63 নম্বর। তরাইনের যুদ্ধ, সালটা ব্যাকেটে দিয়ে দিয়েছে 1191, প্রথম যুদ্ধ আর কি 1191 হয়েছিল তরাইনে। সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং কার মধ্যে? রানা সঙ্গ, পৃথ্বীরাজ চৌহান, রানা প্রতাপ নাকি রানা হাম্বির দেবা? ওকে, তার রাইট আনসার কী হবে? পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান এনাদের দুজনের মধ্যে তরাইনের যুদ্ধটা হয় 1191 খ্রিস্টাব্দে। অপশান বি হবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 64 নম্বর। ইকতা পদ্ধতি কে চালু করেন? দেখো একটু আগে আমরা পড়লাম বাবর ইকতা প্রথা বন্ধ করে দিয়েছিলেন, এবার পড়ছি ইকতা প্রথা কে চালু করেছেন? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক নাকি গিয়াসউদ্দিন বলবন? কে চালু করেছে? ইলতুৎমিশ। তাহলে এখান থেকে দুটো প্রশ্নই তোমরা জানতে পারলে এবং খুব ইম্পর্টেন্ট। ইকতা পদ্ধতি চালু করেছিলেন ইলতুৎমিশ আর বন্ধ করেছিলেন কে? বাবর।
ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 65 নম্বর, কে সুলতান ভারতের রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন? তোমরা প্রশ্নের আনসারটা সকলেই দিতে পারবে। রেশনিং সিস্টেমটা চালু করেছিলেন কোন সুলতান? রাইট আনসার কি হবে? আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ইনি রেশন ব্যবস্থা চালু করেছিলেন সুলতানদের মধ্যে একজনই। পরবর্তী প্রশ্নে চলে যাব। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করে? অপশানগুলো দিয়েছে দেখো, 1194 খ্রিস্টাব্দে, 1199 খ্রিস্টাব্দে, 1202 খ্রিস্টাব্দে নাকি 1206 খ্রিস্টাব্দে। তাহলে ইখতিয়ার বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন 1206 খ্রিস্টাব্দে। অপশান ডি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 67 নম্বর, এখানে আরেকটা বিবৃতি দিয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা এ হবে এখানটা, আর এখানটা তোমাদের আর হবে। ওকে, দেখো বিবৃতি এবং কারণ দিয়েছে, দিয়ে তোমাদের একই রকমভাবে বলেছে। আগে চলো দেখে নিই বিবৃতিটা কি বলছে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি ত্যাগ করেন এবং স্বর্গদ্বারী নামক একটি শিবিরে 2 বছর ডুব দেন বলতে 2 বছর ধরে তিনি লুকিয়ে থাকেন ওখানে। ওকে, আর কারণটা কি দেখাচ্ছে, সেই সময় দিল্লি এক ধরনের প্লেগ দ্বারা বিধ্বস্ত হয়েছিল, তাতে বহু মানুষও মারা গিয়েছিল। তার মানে বলতে চাইছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি ত্যাগ করে তিনি পালিয়ে গিয়েছিলেন, কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন হচ্ছে স্বর্গদ্বারীতে। কেন না দিল্লিতে সেই সময় নাকি প্লেগ দেখা দিয়েছিল, অনেক মানুষ মারা যাচ্ছিল। তোমাদের বিবৃতি কারণ দেখিয়ে বা তোমাদের অপশানগুলো দিচ্ছে, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। এরকমভাবে তোমাদের 4টে অপশান তোমাদের দিয়েছে, তাহলে এর মধ্যে রাইট আনসার কোনটা হবে? অপশান এতে যেটা আছে, মানে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। অর্থাৎ সেই সময় সত্যি প্লেগ হয়েছিল এবং বহু মানুষ তাতে মারা যাচ্ছিল। মোহাম্মদ ঘুরি দেখলো এখানে না থেকে কিছুদিন গা ঢাকা দেওয়া যাক, কেননা এই রোগ যদি তার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তিনি মারা যেতে পারেন। তাই জন্য তিনি স্বর্গদ্বারী নামক একটা শিবিরে গিয়ে 2 বছরের জন্য সেখানে ছিলেন গা ঢাকা দিয়ে। বোঝা গেল? তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 68 নম্বর, সুলতান কুতুবউদ্দিন আইবক কীভাবে মারা যান? এটা সকলেই জানো, কিন্তু প্রশ্নটা দেখো কতটা স্ট্যান্ডার্ডভাবে করেছে। অপশানগুলো দেখো শুধু, চৌহান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়। 2 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতার সাথে তার এক উচ্চাবিলাসী অভিজাতদের দ্বারা তাকে হত্যা করা হয়। অপশান সি বলছে তিনি গজনির শাসক তাজউদ্দিন ইলদিজের সাথে যুদ্ধে নিহত হন, যিনি পাঞ্জাব দখলের জন্য তার সাথে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। অপশান ডি বলছে বুন্দেলখণ্ডের কালিঞ্জার দুর্গ ঘেরাও করার সময় তিনি আহত হন এবং পুড়ে তাদের হাতে মৃত্যু হয়। তাহলে এতগুলো অপশানের মধ্যে কুতুবউদ্দিন আইবক কীভাবে মারা যান সেটা বলতে হবে। এটা রাইট আনসার অপশান এ হবে, চৌগান বা পুলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 69 নম্বর, দিল্লি সুলতানদের তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন? তাহলে দিল্লি সুলতানের তুগলক রাজবংশের শেষ শাসক কে বলো? মাহমুদ শাহ তুগলক, দ্বিতীয় মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি নাসরত শাহ? তাহলে রাইট আনসার কি হবে? মাহমুদ শাহ তুগলক। মাহমুদ শাহ তুগলক হচ্ছে তুগলক বংশের শেষ শাসক। অপশান এ হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 70 নম্বর, চেঙ্গিস খানের আসল নাম কি? চেঙ্গিস খানের আসল নাম কি সেটা বলতে হবে। এখানে আবার অপশানে আবার গেঙ্গিস আছে, আমি দুটোই চেঙ্গিস করে দিয়েছি। এখানে তোমাদের প্রশ্নটা ছিল বা লুসিয়েন্টে গেঙ্গিস। ওকে, আমি তোমাদের দুটোই চেঙ্গিস লিখে ফেলেছি এখানে, কিন্তু চেঙ্গিস বা গেঙ্গিস খানের আসল নাম কি সেটা বলো। তাহলে রাইট আনসার কোনটা হবে বলো? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। চেঙ্গিস বা জেঙ্গিস খানের আসল নাম হচ্ছে তেমুচিন বা তেমুজিন। উচ্চারণগুলো এরকম, আরবি ভাষায় বিভিন্ন রকমভাবে ডাকা হতো, তা বাংলাতে কিন্তু এরকমভাবেই এগুলো হয়ে থাকে। পরবর্তী 71 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে গুলরুখ কলম দিয়ে কবিতা রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট, অনেক এক্সামে দেখা গেছে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন। গুলরুখ কলম দিয়ে কবিতা রচনা করেন কে? বহুলাল লোদি, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক নাকি ইব্রাহিম লোদি? তাহলে গুলরুখ কলম দিয়ে কবিতা রচনা কে করেছেন? সিকান্দার লোদি। অপশান বি হবে রাইট আনসার, ইনি করেছেন। নামটা মনে রাখবে, গুলরুখ কলম দিয়ে, অনেক এক্সামে কিন্তু এটা আসতে দেখা গেছে। তাহলে তোমাদের যে লুসিয়েন্টের যে ফার্স্ট পার্টটা যে ছিল সুলতান পিরিয়ডে দিল্লি সুলতান, ওকে, সেটা তোমাদের এই 71খানা প্রশ্ন তোমাদের ছিল, সেটা তোমাদের আমি কভার করে দিলাম আজকে। দিল্লি সুলতানটা নেক্সট দিনকে তোমাদের যে পার্টটা লুসিয়েন্টে রয়েছে সেটা হচ্ছে তোমাদের বিজয়নগর এবং আদার্স কিংডমটা, সেটা তোমাদের নেক্সট দিনকে আমি করাবো। তাহলে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও অনেকটা ইন্সপিরেশন পাবো, যাতে তোমাদের নেক্সট ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসতে পারি। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। এছাড়া অন্যান্য ক্লাসগুলো চলছে তোমাদের প্রিভিয়াস ইয়ার এবং পুলিশ পরীক্ষার প্রিপারেশনের জন্য, সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই সেগুলো হেল্প হচ্ছে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কই দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা একটু চেক আউট করে নাও, অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।